হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা পর্যায় সারণীর সেকেন্ড লেকচার শুরু করব। তো ফার্স্ট লেকচারে আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো ছিল, প্রথমেই বলা হয়েছিল যে পর্যায় সারণীর যে সমস্ত পর্যায় সারণী আমরা তৈরি করছি কেন, যে সমস্ত মৌলগুলো রয়েছে তাদেরকে আলাদাভাবে তাদের ধর্ম, তাদের রাসায়নিক বিক্রিয়া, তাদের প্রপার্টি, বিভিন্ন প্রপার্টিগুলো পড়া আমাদের ইন্ডিভিজুয়াল পড়া বা আলাদাভাবে পড়া সম্ভব নয়। সেই জন্য সেগুলোকে একটা পর্যায়ে সাজানো হয়েছিল পর্যায় সারণী তৈরি করার জন্য। তো প্রথমে চেষ্টা করেছিলেন ডোবে রিনার তার ত্রয়ী সূত্রের সাহায্যে তিনি সাজানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেক্ষেত্রেও দেখা গিয়েছিল আমাদের যে সমস্ত মৌলগুলোকে সাজানো হয় সম্ভব হয়নি। তারপরে চেষ্টা করেছিলেন নিউল্যান্ড, এবং নিউল্যান্ডের সূত্রের সাহায্যেও শুধুমাত্র হালকা মৌল এবং হাইড্রোজেন, লিথিয়াম থেকে শুরু করে, ঠিক আছে, লিথিয়াম থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলোকে সাজানো গিয়েছিল। এরপরে যে ভারী মৌলগুলো ছিল তাদের ক্ষেত্রে নিউল্যান্ডের সূত্র প্রযোজ্য হয়নি। তারপরে বিজ্ঞানী লোথার মেয়ার মৌলগুলোকে সাজানোর চেষ্টা করেছেন এবং তিনি শুধুমাত্র ভৌত ধর্মের কথা উল্লেখ করেছিলেন। ঠিক আছে, একবার জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি। এরপরে মেন্ডেলিভ, ঠিক আছে, মেন্ডেলিভ সাজিয়েছিলেন ভৌত রাসায়নিক ধর্ম দুটোই পর্যায়ক্রমে তিনি বলেছিলেন যে পুনরাবৃত্ত হবে। পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব, ঠিক আছে, পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে এদের যে ধর্ম, ভৌত রাসায়নিক ধর্ম, সেগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। সেই যে মৌলের ধর্মের যে পর্যায়ক্রমে যেটা পুনরাবৃত্তি হওয়া, সেটাকেই বলা হয় মৌলের পর্যাবৃত্তি। মানে মৌলের ধর্মের পুনরাবৃত্তি হওয়াকে বলা হয় মৌলের পর্যাবৃত্তি। তো সেই মেন্ডেলিফের পর্যায় সারণী, তারপরে আমাদের এসেছে আধুনিক পর্যায় সারণী। মানে মেন্ডেলিফে যে পর্যায় সারণী তৈরি করেছেন সেখানে বিভিন্ন মৌলগুলোকে সাজানো কোনো কোনো ক্ষেত্রে অসঙ্গতিপূর্ণ হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে তার যে সূত্র পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর সেটা কাজে লাগেনি, সেক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। সেই জন্য পরবর্তীকালে বিজ্ঞানী মোজলে কী করেছিলেন, এক্স রে পরীক্ষা দ্বারা তিনি একটি সিদ্ধান্ত দিয়েছিলেন যে পারমাণবিক ভর দ্বারা নয়, পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, মোজলে এক্স রে পরীক্ষার সাহায্যে তিনি সিদ্ধান্তে আসেন যে মৌলগুলোর মানে ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় কিভাবে, পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মৌলের ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো সেই সংশোধিত যে মেন্ডেলিফের পর্যায় সূত্র যে সংশোধিত রূপ, সেটা হলো এইরকম যে পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সাথে সাথে ভৌত রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এবং আমরা যে পর্যায় সারণীটা পড়ি, মেন্ডেলিফের যে পর্যায় সারণী বলা হয় সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর সংশোধিত রূপ। ঠিক আছে, সেটাই হচ্ছে মেন্ডেলিফের বলা হয় পর্যায় সারণীকে আধুনিক পর্যায় সারণী। তো এই যে আধুনিক পর্যায় সারণী, এটা হচ্ছে মেন্ডেলিফের সংশোধিত রূপ, পর্যায় সারণীর যে পর্যায় সারণী তার সংশোধিত রূপ। তো মেন্ডেলিফের যে পর্যায় সারণী ছিল সেখানে তিনি কিছু কিছু মৌলের জন্য স্থান ফাঁকা রেখেছিলেন, এবং যে মৌলগুলো তখন আবিষ্কৃত হয়নি, মেন্ডেলিফের সময় কতগুলো মৌল আবিষ্কৃত হয়েছিল, 63টি মৌল মেন্ডেলিফের সময়ে আবিষ্কৃত হয়েছিল, এবং নিষ্ক্রিয় মৌলগুলো তখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি, এবং কিছু কিছু মৌল আবিষ্কৃত হয়নি যেগুলোর জন্য তিনি কি করেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন এবং কিছু ফাঁকা জায়গা তার জন্য ফাঁকা রেখেছিলেন। ঠিক আছে, সেই ফাঁকা জায়গাতে কিছু মৌল এসেছিল। একটা মৌল ছিল অ্যালুমিনিয়ামের নিচে এসেছিল, আর একটা ছিল সিলিকনের নিচে। ঠিক আছে, সিলিকনের নিচে একটা ঘর তিনি ফাঁকা রেখেছিলেন, আর অ্যালুমিনিয়ামের নিচে একটা ঘর ফাঁকা রেখেছিলেন। তো সেটার নাম দিয়েছিলেন তিনি একা অ্যালুমিনিয়াম, আর সিলিকনের নিচে যেটা রেখেছিলেন তার নাম দিয়েছিলেন একা সিলিকন। ঠিক আছে, তো এই এক্কা অ্যালুমিনিয়াম পরবর্তীকালে যখন এটা আবিষ্কৃত হয়েছিল
সম্ভবত 1875 সালে। তো সেটার নাম হয়ে গেছিলো গ্যালিয়াম। ঠিক আছে, সেই মৌলটা আবিষ্কৃত হয়েছিল এবং সেটাকে বলা হতো গ্যালিয়াম। তো এটা একা অ্যালুমিনিয়াম কেন? যেহেতু অ্যালুমিনিয়ামের পরেই তিনি একটা জায়গা ফাঁকা রেখেছিলেন, সেই জন্য এটাকে বলা হয় একা অ্যালুমিনিয়াম। আর সিলিকনের পরে বলে এটাকে বলা হয় সিলিকন, যেটার নাম হয়েছিল জার্মেনিয়াম। ঠিক আছে, এটার অ্যাকচুয়াল পরবর্তীতে নাম হয়েছে জার্মেনিয়াম, যেটার মেন্ডেলিভ পূর্বেই একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। সেটার নাম হয়েছিল তখন একা সিলিকন, আর এটার নাম হয়েছিল একা অ্যালুমিনিয়াম। এরপরে আমরা দেখব যে এই পর্যায় সারণীতে কতগুলো পর্যায় রয়েছে আর কতগুলো শ্রেণী রয়েছে। তো এখানে পর্যায় রয়েছে 7টি আধুনিক পর্যায় সারণীতে, আর শ্রেণী রয়েছে 9টি। ঠিক আছে, আধুনিক পর্যায় সারণী আর আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। ঠিক আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। আধুনিক পর্যায় সারণী বললে আমরা সবসময় 7টি পর্যায় নেব আর 9টি শ্রেণী নেব। তো পর্যায়গুলোকে 1 2 3 4 5 6 7 এইভাবে লেখা হয়, আর শ্রেণীগুলোকে লেখা হয় 9টির মধ্যে 1 রোমান হরফে, 1 to 8 রোমান হরফে লেখা হয়, আর 9 নম্বর শ্রেণীটাকে লেখা হয় 0 দ্বারা। ঠিক আছে, 9 নম্বর শ্রেণীকে 0 দ্বারা লেখা হয়। তো প্রথম পর্যায়ে এলিমেন্ট রয়েছে কটা? 2টো রয়েছে। ঠিক আছে, প্রথম পর্যায়ে রয়েছে 2টো এলিমেন্ট রয়েছে। তো কোন এলিমেন্ট থেকে কোন এলিমেন্ট পর্যন্ত রয়েছে? তাহলে প্রথম পর্যায়ে যে এলিমেন্ট রয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে 2টো রয়েছে মানে কি, এখান থেকে থাকবে আমাদের হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে রয়েছে আমাদের 8টি। ঠিক আছে, আমি এখানে সংখ্যাটা লিখে দিচ্ছি, মৌলের সংখ্যা। এখানে রয়েছে 2টি, তারপরে রয়েছে 8, তারপরে আবার 8, তারপরে রয়েছে আবার 18, এরপরে আবার রয়েছে 18, আর এরপরে রয়েছে 32। এটা হচ্ছে 2-এর, এটা হচ্ছে 3-এর, আচ্ছা 4-এরটা আমাদের লেখা হয়নি এখানে। 4-এরটা হচ্ছে 18 হবে, আর 2টো 18, 2টো 32, আর 2টো 8। ঠিক আছে, সহজে মনে থাকবে 2 8 8 2 8 8 18 18 আর 32 32। ঠিক আছে, এইভাবে তোমরা ইজিলি মনে রাখতে পারো। 2 8 8 এটা হচ্ছে 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। এগুলো হচ্ছে পর্যায়ের কথা বললাম। প্রথম পর্যায়ে 2টো, দ্বিতীয় পর্যায়ে 8 8, দ্বিতীয় আর তৃতীয়তে, চতুর্থ আর পঞ্চমে হচ্ছে 18 18, আর 6 7-এ হচ্ছে 32 32। তো আমরা এবার দেখে নিই যে হিলিয়াম থেকে, এটা 2টো রয়েছে, তাহলে হিলিয়াম থেকে, এই হাইড্রোজেন থেকে হিলিয়াম পর্যন্ত। হিলিয়ামের হচ্ছে পরমাণু সংখ্যা 2, এরপরে আমাদের 3 থেকে শুরু হবে। এরপরে আমরা কত বলেছি, 8টা রয়েছে, তাহলে 3 থেকে শুরু হচ্ছে লিথিয়াম। লিথিয়াম থেকে কতটা যাবে? তাহলে 2 আর 8 যোগ করলে 10 হয়। তো 10 কার পরমাণু ক্রমাঙ্ক? নিয়ন। 3 নম্বরে নিয়নের পরে 11 হচ্ছে সোডিয়াম, তাহলে সোডিয়াম থেকে কতটা যাবে? নিয়নের হচ্ছে 10, তাহলে 10-এর সাথে 8 যোগ করলে 18। তো 18 কার হচ্ছে? 18 হচ্ছে আমাদের আর্গন। ঠিক আছে, তো চতুর্থ পর্যায়ে সোডিয়াম, এই আর্গনের পরে 19। ঠিক আছে, আর্গনের হচ্ছে 18, তো 18-এর পরে আসছে 19। ঠিক আছে, এটা লিখে দিচ্ছি আমরা 1। তাহলে 19 থেকে এই চতুর্থ পর্যায়ে কতটা পর্যন্ত রয়েছে আমাদের? এখানে 18 রয়েছে। ঠিক আছে, তাহলে 18 আর 18-তে কত হয়? 36। তাহলে 36 হচ্ছে আমাদের ক্রিপ্টন। ক্রিপ্টনের হচ্ছে 36 পরমাণু ক্রমাঙ্ক। এরপরে আসবে আমাদের 37। 37 হবে রুবিডিয়াম। রুবিডিয়ামতে হচ্ছে 37, আর এরপরে 18, 36-এর সঙ্গে যদি আমরা আবার 18 যোগ করি তাহলে আসবে 54। তো 54 হচ্ছে জেননের পারমাণবিক সংখ্যা। এরপরে আসবে 55। তো 55 হচ্ছে সিজিয়াম। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। এরপরে আসবে আমাদের সিজিয়াম। সিজিয়ামটা হচ্ছে একটা শ্রেণী গণ্ডগোল। এখানে 6 হচ্ছে এইটা, 6-এ রয়েছে সিজিয়াম। তাহলে সিজিয়ামের হচ্ছে 54-এর পরে এখানে 55 আসবে। তাহলে 55 থেকে কতটা যাবে? জেননের পরে আমরা কি করব? এরপরে আমরা বলেছি 32টা মৌল রয়েছে, তাহলে যে 54-এর সঙ্গে 32 যোগ করলে কী হবে? 86। তো 86 হয়ে যাবে রেডন, আরএন।
আরএন, যেটা হচ্ছে রেডন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। এরপরে 86 পরে আসবে 87, তাহলে 87 কার হচ্ছে ফ্রান্সিয়াম, এফ আর হচ্ছে ফ্রান্সিয়াম। এক্ষেত্রে আমরা যাব আবার 32 যোগ করবো, 27 এই 86 সাথে 32 যোগ করলে পাবো 118। তো 118-র নাম হচ্ছে ওজিকে বলা হয় এখানে ওগানেশন, ঠিক আছে। ওগানেশন এই একটা মৌল, এটা হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে। কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে কত সালে? 2002 সালে। এবং আইইউপিএসি দ্বারা স্বীকৃতি লাভ করেছে এটা 2016 সালের নভেম্বরে, ঠিক আছে। যে ওগানেশন মৌলটি একটি নিষ্ক্রিয় মৌল। আগে এর নাম ছিল, যেহেতু এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, আমি এটা মুছে দিচ্ছি তোমাদের। যেহেতু ওগানেশনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 18, তো 1কে আগে লেখা হতো আরেকটা 1 রয়েছে, তাহলে এটা হবে 8 রয়েছে, তার জন্য হচ্ছে অক্ট, আর শেষে লেখা হতো IUM, তাহলে অক্টিয়াম। এটা হচ্ছে আর 118-র জন্য নাম হয়েছিল অক্টিয়াম। পরবর্তীকালে এটা যখন কৃত্রিমভাবে তৈরি করা হলো 2002 সালে জয়েন্ট ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার রিসার্চ, এটা রাশিয়ার একটা ইনস্টিটিউট তৈরি করেছিল, ঠিক আছে। প্রথম কৃত্রিমভাবে রাশিয়ার এক ইনস্টিটিউট তৈরি করলো নিষ্ক্রিয় গ্যাস, যেটা 2002 সালে তৈরি করলো। এবং আইইউপিএসির পুরো নাম হচ্ছে, আমি লিখে দিচ্ছি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন, একটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন কার অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে। আইইউপিএসি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা 2016 সালে কি করেছিল? এই নামকে স্বীকৃতি দিয়েছিল, ঠিক আছে। তো আমরা পর্যায় সারণীর প্রথম পর্যায় থেকে সপ্তম পর্যায় পর্যন্ত কি কি মৌল রয়েছে, ফার্স্ট এবং লাস্ট মৌলটা আমরা পড়ে নিয়েছি, যে কোথা থেকে কতটা আর কি করে বুঝবো যে কতগুলো মৌল আছে, ওটা আমরা মুখস্থ করে নেব। মনে রাখবো এইভাবে যে 2, 8, 8, 18, 18, 32, 32, তাহলে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 1 নম্বর পর্যায়, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। তাহলে 7টি পর্যায়ে আমাদের কোন পর্যায়ে কতগুলো মৌল আছে এটা আমরা বুঝতে পেরে যাচ্ছি। এটাকে বলা হয় প্রথম পর্যায়টাকে বলা হয় অতি হ্রস্ব পর্যায়, অতি হ্রস্ব পর্যায়। এটাকে বলা হয়, এই দুটোকেই প্রথম এবং দ্বিতীয় হ্রস্ব পর্যায়, ঠিক আছে। এটাকে প্রথম আর এটাকে দ্বিতীয় হ্রস্ব পর্যায়, এইগুলোকে বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়, ঠিক আছে, প্রথম দীর্ঘ পর্যায়, ঠিক আছে। আর এগুলোকে বলা হয় প্রথম দীর্ঘ, দ্বিতীয় দীর্ঘ, আর এটা হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। অনেক বইয়ে লেখা থাকবে, দেখবে যে সপ্তম যে পর্যায় সেটা হচ্ছে অসম্পূর্ণ রয়েছে, মানে এখানে বলা হয়নি যে 32টা মৌল আবিষ্কৃত হয়েছে। কিন্তু তোমরা যদি পর্যায় সারণীটা দেখো, বইয়ে যে পর্যায় সারণী দেওয়া রয়েছে সেখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে সমস্ত 32টা মৌলই আবিষ্কৃত হয়ে গেছে এবং তাদের নামও দেওয়া রয়েছে। তো এরপরে আমরা দেখব যে আধুনিক পর্যায় সারণী কীভাবে এলো। বিজ্ঞানী বোর 1926 সালে বিজ্ঞানী নিলস বোর পারমাণবিক সংখ্যার এই ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, ঠিক আছে, মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে একটি পর্যায় সারণী রচনা করেছিলেন, ঠিক আছে।
বিজ্ঞানী নিলস বোর 1926 সালে কী করেছিলেন, একটি ইলেকট্রন বিন্যাসের ওপর ভিত্তি করে একটি পর্যায় সারণী রচনা করেছেন, যেটা কি নামে পরিচিত, দীর্ঘ পর্যায় সারণী নামে পরিচিত। ঠিক আছে, এটাকে আমরা বলছি যে দীর্ঘ পর্যায় সারণী। ঠিক আছে, দীর্ঘ পর্যায় সারণীতে কি রয়েছে, দীর্ঘ পর্যায় সারণীর কথা যদি আমরা বলি তাহলে 7টি পর্যায় আর 18টি শ্রেণী রয়েছে। ঠিক আছে, দীর্ঘ পর্যায় 18টি শ্রেণী রয়েছে। এবার আমরা দীর্ঘ পর্যায়ের পরে কোন পর্যায়ে কি কি মৌল রয়েছে তাদের একটু বৈশিষ্ট্য বা ধর্ম নিয়ে পড়ে নেব। ঠিক আছে, তো প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন রয়েছে। তো হাইড্রোজেনের অবস্থান যেটা পর্যায় সারণীতে, একটা হচ্ছে 1A বা প্রথম শ্রেণীতে রাখা হয়। ঠিক আছে, প্রথম শ্রেণীতে রাখার অনেকগুলো যুক্তি রয়েছে। তো হাইড্রোজেনকে প্রথম শ্রেণীতে রাখা হয় কেন? প্রথম কারণ হচ্ছে যে ধাতুর মতো এর যোজ্যতা 1। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ধাতুর মতো হাইড্রোজেন কি তড়িৎ ধনাত্মক। ধাতুর মতো হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ধনাত্মক। যেমন আমরা যদি সোডিয়ামের কথা বলি তাহলে সোডিয়াম কী হয়, সবসময় একটা ইলেকট্রন ছেড়ে দেয়, Na+ হিসেবে থাকে। হাইড্রোজেনের কী হয়, H+ হিসেবে থাকে। ঠিক আছে, 3 নম্বরে বলছি আমরা যে হাইড্রোজেন ধাতুর মতো হাইড্রোজেন অধাতুর সাথে, ঠিক আছে, ধাতুর মতো হাইড্রোজেন অধাতুর সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে, যৌগ গঠন করে এবং জলীয় দ্রবণে কি করে, H+ আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, H+ আয়ন উৎপন্ন করে। আর এই সব কারণে আমরা কি করি যে 1A বা প্রথম শ্রেণীতে হাইড্রোজেনকে রাখা হয়েছে। এই কারণে 1A বা প্রথম শ্রেণীতে হাইড্রোজেনকে রাখা হয়েছে। আর একটা হচ্ছে হাইড্রোজেন ধাতুর মতো বিজারক। তো জারক বিজারকের ধারণা থেকে তোমরা বুঝতে পারবে যে জারক বিজারক বলতে যে ইলেকট্রন ত্যাগ করবে সে কি করবে, অন্যকে ইলেকট্রন দিচ্ছে। যে ইলেকট্রন গ্রহণ করবে অন্য একটা, যদি বলি আমরা Cl ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে Cl- হয়ে গেল, তাহলে সে একে কি করলো, বিজারিত করলো, মানে এ হচ্ছে বিজারক। তো ধাতুকে আমরা বলি বিজারক, কিন্তু এখানে হাইড্রোজেনও হচ্ছে রোগ। তাহলে এটাও একটা মিল রয়েছে এদের মধ্যে। ঠিক আছে, এরপরে আমরা হাইড্রোজেনের ধর্ম পড়ব যে 7A শ্রেণীর সাথে 7A বা গ্রুপ 17, ঠিক আছে, গ্রুপ 17তে রাখা হয় কেন, বা 7B, 7A নয় 7B, ঠিক আছে, 7B শ্রেণীতে রাখা হয় কেন হাইড্রোজেনকে। তো এদের সঙ্গে প্রথম মিল হচ্ছে যে এই 7B শ্রেণীতে কোনগুলো রয়েছে, ফ্লোরিন রয়েছে। ঠিক আছে, F2 হিসেবে থাকে, ক্লোরিন ব্রোমিন হচ্ছে Br2 হিসেবে থাকে, আয়োডিন I2 হিসেবে থাকে। ঠিক আছে, আরেকটা রয়েছে অ্যাস্টাটিন। তো এরা সবাই হচ্ছে দ্বিপরমাণুক। তাহলে হাইড্রোজেন হ্যালোজেনের মতো হাইড্রোজেন কি দ্বিপরমাণুক। হ্যালোজেনের মতো হাইড্রোজেনের অণু হচ্ছে দ্বিপরমাণুক। 2 নম্বরে হচ্ছে এই সমস্তগুলো অধাতু। ঠিক আছে, হাইড্রোজেনও একটা অধাতু। ফ্লোরিন আর ক্লোরিনের যদি আমরা কথা বলি তাহলে এদের মতো হাইড্রোজেন হচ্ছে গ্যাস। ঠিক আছে, ক্লোরিন যেহেতু গ্যাস তাই Cl এর মতো হাইড্রোজেন গ্যাস ও অধাতু। ঠিক আছে, অধাতু সবাই, এদের মধ্যে এই দুটো হচ্ছে গ্যাস, আর অধাতুর কথা বলতে গেলে সবাই অধাতু। ঠিক আছে, পুরোটাই। তো এদের মধ্যে এই দুটোর মতো গ্যাস, আবার বাকিদের মতো অধাতু। 3 নম্বর বলছে যে যেমন সোডিয়াম ক্লোরিন যুক্ত হয়ে NaCl তৈরি করে, সেরকমভাবে সোডিয়ামের জায়গায় যদি আমরা
এনের জায়গায় এইচ নিই তাহলে সেরকমভাবে NaH তৈরি করবে, এটাকে বলছে হাইড্রাইড। মানে হ্যালোজেন মৌলগুলো ধাতুর সঙ্গে যুক্ত হয়ে হ্যালাইড যৌগ গঠন করে, এটাকে বলছি আমরা হ্যালাইড। সেরকমভাবে হাইড্রোজেনও ধাতুর সাথে যুক্ত হয়ে হাইড্রাইড যৌগ গঠন করে, হাইড্রাইড, ঠিক আছে, হাইড্রাইড যৌগ গঠন করে। তাই সেই জন্যই হাইড্রোজেনকে প্রথম শ্রেণীতে আর 7b বা গ্রুপ 17তে রাখাটা যুক্তিযুক্ত বলা হয়, ঠিক আছে। মেন্ডেলিভ এই হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলে আখ্যা করেছেন এই সব কারণে, যে ধর্মের অনেক মিল রয়েছে গ্রুপ 1 প্রথম শ্রেণীর সাথে, আবার 7b শ্রেণীর সাথে। এরপরে আমরা 2 নম্বর প্রপার্টি পড়ব, যে ক্ষার ধাতু, ঠিক আছে। তো ক্ষার ধাতু কোন শ্রেণীকে বলা হয়? প্রথম শ্রেণীর মৌলগুলোকে, 1a বা প্রথম শ্রেণীর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। কেন? এরা হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক। তো প্রথম শ্রেণীতে কি কোন কোন মৌল রয়েছে? লিথিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, রুবিডিয়াম রয়েছে, সিজিয়াম রয়েছে, ঠিক আছে। আর ফ্রান্সিয়াম যেটা রয়েছে সেটা হচ্ছে স্বল্পস্থায়ী এবং তেজস্ক্রিয়, স্বল্পস্থায়ী ও তেজস্ক্রিয়, ঠিক আছে। ফ্রান্সিয়াম স্বল্পস্থায়ী এবং তেজস্ক্রিয়, বাকি মৌলগুলো তীব্র তড়িৎ ধনাত্মক, তীব্র তড়িৎ ধনাত্মক। আরেকটা হচ্ছে তীব্র ক্ষারীয়, এদের অক্সাইড ও এদের অক্সাইড, এদের অক্সাইড তীব্র ক্ষারীয়, তাই এদেরকে কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয় প্রথম শ্রেণীকে, ঠিক আছে। নেক্সট দ্বিতীয় শ্রেণীর যে মৌলগুলো রয়েছে, দ্বিতীয় শ্রেণীতে কোন কোন মৌল রয়েছে? নাম্বার 3 প্রপার্টি হচ্ছে যে ক্ষারীয় মৃত্তিকা মৌল, ঠিক আছে। এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল। তো ক্ষারীয় মৃত্তিকা মৌল কোন শ্রেণীকে বলা হয়? সেকেন্ড শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, ঠিক আছে, সেকেন্ড A শ্রেণী। তো দ্বিতীয় শ্রেণীর যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম, ঠিক আছে। বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও স্ট্রনসিয়াম, এটা হচ্ছে বেরিলিয়াম, এটা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই সমস্ত মৌলগুলো +2 অক্সিডেশন স্টেট জারণ অবস্থা দেখায়, ঠিক আছে, মানে দুটো ইলেকট্রন ত্যাগ করে। আমরা দেখেছি এরকম যে Be2+, Mg2+, তার মানে এগুলোও হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক, এবং এরা যখন জলে গুলে যায় তখন একটা ক্ষারীয় দ্রবণ তৈরি করে, ঠিক আছে। জলে গুলে গেলে ক্ষারীয় দ্রবণ তৈরি হয়, ঠিক আছে। জলে যদি যোগ করা হয় এদেরকে, তাহলে এরা ক্ষারীয় দ্রবণ তৈরি করবে, এবং এদের বেশিরভাগ কী হয় যে বলা হয় এদেরকে আর্থ ক্রাস্টে পাওয়া যায়, ঠিক আছে। আর্থ ক্রাস্ট বলতে মাটির সঙ্গে মিশ্রিত অবস্থায়, মানে ভূত্বকে, ঠিক আছে, ভূত্বকে এদের অস্তিত্ব রয়েছে, মানে ভূত্বকে এদের পাওয়া যায়, সেই জন্য এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল, ঠিক আছে। ক্ষারীয় মানে ক্ষার জাতীয়, জলে মিশে গিয়ে, আবার মৃত্তিকা মৌল মানে মৃত্তিকার সঙ্গে মিশ্রিত অবস্থায় এদের পাওয়া যায়, তাই এদের বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল। এদের মধ্যে রেডিয়াম আবার তেজস্ক্রিয়, ঠিক আছে। শেষের যে সপ্তম যে পর্যায়ের যে মৌল সেটাকে বলা হয়, সেটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল বেশিরভাগ ক্ষেত্রে, তাই। এর পরের প্রপার্টি হচ্ছে আমাদের ক্ষারীয় মৃত্তিকা মৌলের পরে রয়েছে, আমরা যদি পড়ি গ্রুপ 15, ঠিক আছে, গ্রুপ 15 বা শ্রেণী 15 নাম্বার শ্রেণীতে রয়েছে, প্রথমেই রয়েছে নাইট্রোজেন N, ফসফরাস, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ঠিক আছে। তো এই মৌলগুলোকে কি বলা হয়? নাইট্রোজেন ফ্যামিলি বলা হয়, ঠিক আছে। এই মৌলগুলোকে বলা হয় নাইট্রোজেন ফ্যামিলি বা নাইট্রোজেন পরিবার, আর এদেরকে বলা হয়
নিকটোজেন মৌল। নিকটোজেন খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে তোমরা যে নিকটোজেন মৌল। তো নিকটোজেন মৌল এর ইংরেজি বানানটা হচ্ছে PNICTOGEN, নিকটোজেন। তো এর মানে হচ্ছে নিকটোজেন কথার, নিকটোজেন একটা গ্রিক ওয়ার্ড, এর মিনিং হচ্ছে টু চোখ, CHOKE, টু চোখ অথবা টু অর টু স্টিফল, ঠিক আছে। এর মানে হচ্ছে বাংলায় বলছে এটাকে শ্বাসরোধকারী, ঠিক আছে। তো শ্বাসরোধকারী গ্যাস, যেহেতু নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক এগুলো, এই গ্যাস আমাদের আমরা যদি এগুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি তাহলে আমাদের শ্বাস বন্ধ হয়ে আসার মতো পরিস্থিতির সৃষ্টি হয়, সেই জন্য এদেরকে বলা হয় নিকটোজেন মৌল। আর এর কথার অর্থ হচ্ছে টু চোখ অর টু স্টিফল, শ্বাসরোধকারী। গ্রুপ 16 কথা যদি আমরা বলি, গ্রুপ 16, তো গ্রুপ 16 রয়েছে অক্সিজেন ফ্যামিলি, ঠিক আছে। গ্রুপ 16 রয়েছে অক্সিজেন ফ্যামিলি, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম আর পোলোনিয়াম, এদেরকে বলা হয় অক্সিজেন ফ্যামিলি, ঠিক আছে। তো অক্সিজেন ফ্যামিলির মৌলগুলোকে বলা হয় চালকোজেন মৌল, চালকোজেন, ঠিক আছে। বাংলায় চালকোজেন লিখতে পারো, বাংলায় এটা হচ্ছে চালকোজেন। চালকোজেন কথার অর্থ হচ্ছে ওর উৎপাদনকারী। ওর মানে হচ্ছে আকরিক, আকরিকের সঙ্গে এদেরকে যুক্ত অবস্থায় পাওয়া যায়, আকরিকের সঙ্গে যুক্ত অবস্থায় দেখা যায়, ঠিক আছে। কপারের যে সমস্ত আকরিক রয়েছে সেগুলো অক্সাইড হিসেবে থাকতে পারে, এটাকে বলছে অক্সিজেনের সঙ্গে যুক্ত অবস্থায় অক্সাইড, সালফারের সাথে যুক্ত অবস্থায় সালফাইড, ঠিক আছে। সেলেনিয়াম, কিছু কিছু ক্ষেত্রে সেলেনিয়াম আর টেলুরিয়ামের সঙ্গেও যুক্ত অবস্থায় এদেরকে দেখা যায়, সেই জন্য এদেরকে পুরো যে ফ্যামিলি অক্সিজেন ফ্যামিলি সেটাকে বলা হয় চালকোজেন মৌল, ঠিক আছে, চালকোজেন মৌল। নেক্সট আমরা পড়ব গ্রুপ 17। গ্রুপ 15 পড়লাম আমরা, গ্রুপ 16 পড়লাম, গ্রুপ 17 বা এটাকে বাংলায় বলছি আমরা শ্রেণী নম্বর 17। 17তে রয়েছে কি কি? ফ্লোরিন রয়েছে, ক্লোরিন রয়েছে, ব্রোমিন রয়েছে, আয়োডিন রয়েছে আর অ্যাস্টাটিন রয়েছে, এটি। তো এইটা আর এটা, এই দুটোর অবস্থা যদি আমরা দেখি, এটাকে বলো, এটা হচ্ছে গ্যাসীয়, আর ব্রোমিন হচ্ছে সাধারণ অবস্থায় তরল, আর এই দুটো হচ্ছে কঠিন, ঠিক আছে। এগুলো অবশ্যই মনে রাখবে। প্রথম দুটো হচ্ছে গ্যাসীয়, ব্রোমিন হচ্ছে তরল, আয়োডিন আর অ্যাস্টাটিন হচ্ছে কঠিন গ্রুপ 17 ক্ষেত্রে। তো এদেরকে কি বলা হয়? এদের গ্রুপটাকে বলা হয় হ্যালোজেন মৌল, ঠিক আছে, হ্যালোজেন মৌল। হ্যালোজেন কেন? হ্যালোজেন কথার অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী, ঠিক আছে। এরা সমুদ্রে কি হয়, সমুদ্রে লবণ তৈরিতে এরা যুক্ত অবস্থায় থাকে, লবণ উৎপাদনকারী, ঠিক আছে। সি সল্ট প্রডিউসার, ইংরেজিতে বলা হয় সি সল্ট, সামুদ্রিক লবণ উৎপাদনকারী, ঠিক আছে, সামুদ্রিক লবণ উৎপাদনকারী। যেমন এর সাথে যদি আমরা Na যুক্ত করি, এর সাথে যদি আমরা পটাশিয়াম যুক্ত করি, KCl, NaCl, NaBr, KBr, ঠিক আছে, এরা প্রত্যেকেই লবণ তৈরি করতে পারে ধাতুর সঙ্গে যুক্ত হয়ে, তাই এদেরকে বলা হয় হ্যালোজেন মৌল, ঠিক আছে। এরপরে আমরা পড়ব গ্রুপ 18। গ্রুপ 18-এ রয়েছে কোন কোন মৌল? প্রথমে আমরা দেখলাম যে হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল, নিয়ন একটা নিষ্ক্রিয় মৌল, এরপরে রয়েছে আর্গন একটা নিষ্ক্রিয় মৌল, এরপরে রয়েছে পটাশিয়াম একটা নিষ্ক্রিয় মৌল, এরপরে রয়েছে জেনন একটা নিষ্ক্রিয় মৌল, আর একটা রেডন হচ্ছে নিষ্ক্রিয় মৌল। 6টা নিষ্ক্রিয় মৌল রয়েছে, এদেরকে বলা হয় নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। এদেরকে প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়, সেজন্য এদের বিরল গ্যাসও বলা হয়, বিরল গ্যাস বলা হয়। এরপরে আমরা দেখব
নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস দেখলাম আমরা। এরপরে আমরা দেখব কি দেখব, সন্ধিগত মৌল। ঠিক আছে, মাঝখানে যে গ্রুপ 1 দেখলাম আমরা, গ্রুপ 2 দেখলাম, 3 বাকি রয়েছে। ঠিক আছে, 3 থেকে 12 পর্যন্ত যে শ্রেণী রয়েছে, 3 শ্রেণী 12 শ্রেণী, যে মৌলগুলো এখানে রয়েছে, ঠিক আছে, এই বক্সের ভেতরে, সেগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল। তো সন্ধিগত মৌলের যে সংজ্ঞা, সেটা প্রথমে শুরু হচ্ছে গ্রুপ 3-তে রয়েছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে 12-এ রয়েছে জিঙ্ক। ঠিক আছে, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, এলএ, ল্যান্থানাম, আর এখানে রয়েছে জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারি। তো স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম আর ল্যান্থানাম, স্ক্যান্ডিয়াম থেকে শুরু হচ্ছে জিঙ্ক পর্যন্ত আমরা এখানে কি বলছি, সন্ধিগত মৌল। কিন্তু সন্ধিগত মৌলের যে অ্যাকচুয়াল যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী কি প্রকৃতপক্ষে জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারি, এই তিনটাকে আমরা সন্ধিগত মৌল বলা হয় না। ঠিক আছে, এই প্রকৃতপক্ষে এদেরকে সন্ধিগত মৌল সন্ধিগত মৌলের সংজ্ঞায় থাকে যে তোমরা এটা বুঝতে পারবে না যে এসপিডি বলে সেল সাবসেল থাকে। ঠিক আছে, এসপিডি সাবসেল, তাহলে ডি সেল, এই সবের ক্ষেত্রে যে ডি সেল এই সাবসেল থাকে, সেই ডি সেলটা অসম্পূর্ণ অবস্থায় থাকতে হয়। ঠিক আছে, কিন্তু জিঙ্কের ক্ষেত্রে কি থাকে, সম্পূর্ণ ভর্তি থাকে। মানে এই ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু জিঙ্কের ক্ষেত্রে 10টাই ভর্তি থাকে। যদি 10টার থেকে কম থাকে, মানে অসম্পূর্ণ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সন্ধিগত মৌল বলবো, কিন্তু এদেরকে আমরা সন্ধিগত মৌল বলবো না। ঠিক আছে, এরপরে নেক্সট আমরা পড়ব ইউরেনিয়ামোত্তর মৌল। ঠিক আছে, যে সিজিয়াম থেকে ইউরেনিয়াম পর্যন্ত যে মৌলগুলো রয়েছে, ইউরেনিয়াম, সেগুলো প্রকৃতিতে পাওয়া যায়। এবার ইউরেনিয়ামের পরবর্তী নেপচুনিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত, ঠিক আছে, নেপচুনিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত যে মৌলগুলো রয়েছে, সেগুলো প্রকৃতিতে পাওয়া যায় না, এগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়। ঠিক আছে, প্রকৃতিতে পাওয়া যায় না, কৃত্রিমভাবে তৈরি করা হয়, তাই এদেরকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল। ঠিক আছে, বিরল মৃত্তিকা মৌল। কিন্তু প্রকৃতপক্ষে পরবর্তীকালে রিসার্চ করে রিসেন্ট জানা গেছে যে এগুলোর বেশিরভাগ, মানে মোটামুটি বেশ ভালো পরিমাণে প্রকৃতিতে পাওয়া যায়, সেই জন্য এদের নাম বিরল মৃত্তিকা মৌল এখন তুলে দেওয়া হয়েছে। কিন্তু তোমাদের বইয়ে অবশ্যই এখন রয়েছে যে এদের নাম বিরল মৃত্তিকা মৌল বলা হয়। ঠিক আছে, তো এদেরকে আলাদাভাবে রাখা হয় গ্রুপ 3, থার্ড গ্রুপের ক্ষেত্রে, গ্রুপ 3-এ, এবং পর্যায় 6 আর 7। ঠিক আছে, এটা যদি পর্যায় হয় 1 2 3 4 5 6 7, 6 পর্যায়ে গ্রুপের রয়েছে ল্যান্থানাম, আর 7 গ্রুপে রয়েছে অ্যাক্টিনাম। ঠিক আছে, এই ল্যান্থানাম আর অ্যাক্টিনাম গ্রুপ 3-তে রয়েছে, ল্যান্থানাম, আবার বলছি গ্রুপ 7-এ রয়েছে, এই গ্রুপ 3-তে রয়েছে ল্যান্থানাম আবার অ্যাক্টিনাম, দুটোই রয়েছে গ্রুপ সেম। আর এই পর্যায় 6 এবং পর্যায় 7-এ রয়েছে এইটা। তো এইখানেই ল্যান্থানামের ধর্মের সঙ্গে অনুরূপ কিছু মৌল, ল্যান্থানামের ধর্মের সঙ্গে অনুরূপ, যেমন এখানে রয়েছে ল্যান্থানামের ধর্মের সঙ্গে এখানে যে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত, সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত যে মৌলগুলো রয়েছে, সেগুলো 14টি মৌল রয়েছে। যেহেতু এরা ল্যান্থানামের ধর্মের সেম ধর্ম এদের রয়েছে, তাই এদের বলা হয় ল্যান্থানাইড মৌল। ল্যান্থানাইড মৌল। আর অ্যাক্টিনিয়ামের, ঠিক আছে, অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে অ্যাক্টিনিয়ামের ধর্মের অনুরূপ যে মৌল, থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত, এলআর, এটা হচ্ছে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত, আর এটা হচ্ছে থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত যে 14টি মৌল রয়েছে, তাদেরকে বলা হয় অ্যাক্টিনাইডস মৌল।
ঠিক আছে। ল্যান্থানামের পরে যারা রয়েছে এই ল্যান্থানামের গ্রুপেই রয়েছে অ্যাক্টিনাইডস মৌল, এদেরকে বলা হয় অ্যাক্টিনাইডস মৌল এলিমেন্ট, অ্যাক্টিনাইডস এলিমেন্ট অ্যান্ড ল্যান্থানাইড এলিমেন্টস। ঠিক আছে, এইখান থেকে আসছে এইটা, আর অ্যাক্টিনিয়াম থেকে আসছে এইটা। আর ইউরেনিয়ামের যে পরবর্তী মৌলগুলো কৃত্রিমভাবে আবিষ্কৃত হয়েছে তাদেরকে বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল। তো আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা এলিমেন্টের যে বিভিন্ন প্রপার্টি রয়েছে তাদের যে পারমাণবিক আকার, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীভবন শক্তি, এগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়ব।